হ্যালো ডেভেলপার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা অনেক ভালো আছেন। আমি অনেক ভালো আছি। দিন শেষে আরও একটি ক্লোজার সম্পর্কিত ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। প্রথম ভিডিওতেই আমরা কথা বলেছিলাম ক্লোজারের কনসেপ্ট ক্লিয়ার করার জন্য আমরা রিয়েল ওয়ার্ল্ড প্রজেক্টের কীভাবে ব্যবহার করতে পারি ক্লোজারটিকে, তার এক্সাম্পল দেখব। এবং তার ধারাবাহিকতায় আজকের এই ইন্টারফেস দেখতে পাচ্ছেন, ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট। অনেকেই বিষয়গুলো করেছেন, হয়তোবা অনেকেই রিয়াক্ট জেএস দিয়ে করেছেন, রিয়াক্ট নেটিভে করে ফেলেছেন। বাট আমরা দেখব কিভাবে ক্লোজার ব্যবহার করে খুব ইজিলি এই কনসেপ্টটিকে আমরা তৈরি করতে পারি, এবং এর মধ্য দিয়েই আপনারা বুঝবেন যে আসলে ক্লোজার কতটা পাওয়ারফুল এবং কিভাবে ব্যবহার করতে পারি আমরা রিয়েল ওয়ার্ল্ড প্রজেক্টে। আমরা অনেকেই ক্লোজারের ভিডিও এর আগেও দেখেছি, বাট আমরা জানি যে যেটা হয় সেটা হচ্ছে ক্লোজার কিভাবে, এই যে সিম্পল এইরকম একটি ক্লোজারের কনসেপ্ট আমাদের ক্লিয়ার করানো হয়, যেটা আমরা প্রথম ক্লাসেই করিয়েছি। এরপরে আর আমরা ঠিক ব্যবহার করতেও পারি না, বা কীভাবে ব্যবহার করব, কোন প্রজেক্টে কীভাবে ব্যবহার করব সেটাও বুঝি না, তেমন কেমন। তো আজকে আমরা যেটা করব হচ্ছে প্রথম একটা এক্সাম্পল দেখব, খুব ইজি, এবং তারপরে আরও একটি এক্সাম্পল দেখব অত্যন্ত আপনারা রিয়েল ওয়ার্ল্ড প্রজেক্ট ফ্রেন্ডলি, আপনারা যে কোনো প্রজেক্টে ব্যবহারও করতে পারবেন। তো যাই হোক, কথা না বাড়িয়ে আমি আজকের এই ইন্টারফেসটা কেন তৈরি করেছি প্রথমে এবং কীভাবে তৈরি করেছি দেখি নেই। এখানে দেখুন দুইটি বাটন আছে সিম্পলি, আর এখানে একটা স্প্যান ট্যাগ দিয়ে জাস্ট হচ্ছে রেজাল্টটাকে শো করানোর জন্য দেখিয়েছি। আর এখানে দুইটি স্টাইল সিএসএস এর পার্ট এখানে দেখতে পাচ্ছেন, সিম্পল। আর এখানে তো গতদিন যা করেছিলাম সেটুকুই আছে। তো আমরা খুব দ্রুত একটা বিষয় দুইটি কনসেপ্ট ক্লিয়ার করার পরে আমরা এখানে চলে যাব। সো সাপোজ মনে করেন আমি এখানে একটা অবজেক্ট রয়েছে, আমরা বললাম নেম এবং আমি বললাম ভিলেজ, কেমন। এখন আপনি চাচ্ছেন যে আপনার একটা ফাংশন আছে এখানে, আমি বললাম প্রিন্ট পারসন, কেমন, এবং ফাংশন এটাকে কল করেছেন আপনি, বাট আপনি চাচ্ছেন যে এই ওবিজেটাকে এখান দিয়ে পাস করতে। অবশ্যই এই ওবিজেটার আমার কাছে কিন্তু অ্যাক্সেস এখানে রয়েছে, কারণ এটা হচ্ছে গ্লোবাল, তাই না? বাট তারপরেও আমি জাস্ট এক্সাম্পলের কারণে আমি বললাম যে এখানে আমি পার্সনটিকে পাস করেছি। সেক্ষেত্রে এখন আমি যদি কনসোল করি, তাহলে আমি বলবো কি পার্সন ডট নেম, তাই না? ওকে, বা আমরা বলতে পারি এভাবে কনসোল ডট লগ পারসন, এবং এখানে স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে আমরা বলতে পারি নেম। ওকে, টু। বাট জাভাস্ক্রিপ্টে আমরা চাইলে ঠিক এভাবেই করে নিতে পারি। আমাদের কিন্তু বারবার আমার পারসন ডট নেম, পারসন ডট এজ বা পারসন ডট ভিলেজ এইসব লেখার কোনো দরকার নেই। আমরা এটাকে বলছি রিস্ট্রাকচার করা, অর্থাৎ বুঝতে পারছি মনে হয়, কেমন। পারসন যেহেতু একটা অবজেক্ট, সেখান থেকে আমি আমার যে প্রপার্টি বা ভ্যালুগুলো দরকার, প্রপার্টিগুলো দরকার, আমি খুব সুন্দরভাবে এইভাবে ডিস্ট্রাকচার করার মাধ্যমে নিয়ে নিতে পারি। আরও যদি অনেক আপনার কি থাকে, সেক্ষেত্রেও আপনি এভাবে নিয়ে নিতে পারেন। বা আপনার যদি এখানে শুধুমাত্র নেমকে প্রিন্ট করা দরকার থাকে, আপনি শুধু নেমই নিতে পারেন। ওকে, এটা একটা কনসেপ্ট। আরও একটি কনসেপ্ট হচ্ছে এমন, সাপোজ আপনি চাচ্ছেন, এটা একটা ভেরিয়েবল, আমি বললাম ভিয়ার বা লেট, যে কোনো একটা দিতে পারেন। আমি বললাম লেট এখানে, আর এখানে বললাম অ্যাসাইন যেহেতু করতে হবে, সো অ্যাসাইনমেন্ট অপারেটর আমি দিলাম। এখানে আমি বললাম, কেমন। আচ্ছা, এখন আপনি চাচ্ছেন এই নেম এবং এই যে ভিলেজ, কেমন, এই দুইটি দিয়ে একটা অবজেক্ট বানাতে চাচ্ছেন। সো আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে, আমি বললাম কনস্ট, আমি বললাম পারসন, এবং বললাম নেম, আমরা বললাম নেম, তাই না? আর ভিলেজের মধ্যে যাবে হচ্ছে ভিলেজ, তাই না? আচ্ছা, বাট আচ্ছা এখানে কি ও আচ্ছা, এইখানে আমাদের একটা সেমিকলন মিস্টেক হয়েছে। আচ্ছা, এই জায়গায় আমরা কিন্তু আরও খুব সহজেই বা শর্টকাটে পারসনটা তৈরি করতে পারতাম। সেটা হচ্ছে কি, নেম এবং ভিলেজ। এটা কিভাবে, যদি আপনার কি এবং ভেরিয়েবলের নেম একই হয়, সেক্ষেত্রে আপনার আলাদা আলাদা করে কি এবং ভ্যালু পেয়ারে পাঠানোর কোনো দরকার নেই। আবার বলি, যদি কি এবং ভেরিয়েবলের নেম একই হয়, তাহলে আপনার আলাদা করে কি এবং ভ্যালু পেয়ারে পাঠানো দরকার না, সেমিকলন দিয়ে পাঠানো দরকার না। এভাবে যদি আপনি পাঠিয়ে দেন বা এভাবে যদি লিখেন, জাভাস্ক্রিপ্ট নাইসলি বুঝে যাবে যে নেম নামক একটা কি বানাতে হবে তাকে, এবং কোলন দিয়ে নেম নামক ভেরিয়েবল থেকে তার ভ্যালু নিয়ে এখানে বসাতে হবে। ওকে,
এবার আমরা চলে যাই আমাদের কাউন্টারে। তো আমরা ক্লোজারের কনসেপ্টই আমি জানি যে আমাদের একটা আউটার ফাংশন থাকবে, আমি বললাম কাউন্টার, এবং এটি একটি মেথড। ওকে, সরি, মেথডের জন্য আমরা অ্যারো ফাংশন দিতে হবে, আমরা দিলাম। এইখানে একটা আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম যার ইনিশিয়ালাইজেশন করলাম ভ্যালু উইথ 0, এবং এখানে একটা মেথড আমরা বানিয়ে নেব, সেটা হচ্ছে ইনক্রিমেন্ট। আর এই মেথডটির কাজ হচ্ছে কাউন্টারকে এক এক করে বাড়িয়ে দেওয়া। আমরা +1 আমরা এভাবে লিখতে পারি, প্লাস ইকুয়াল 1 অথবা প্লাস প্লাস, রাইট? ওকে, এবং আরও একটি মেথড আমি ডিক্লেয়ার করছি যেটার কাজ হচ্ছে ডিক্রিমেন্ট, অর্থাৎ এক এক করে কমিয়ে দেব আমার ভ্যালুটাকে। আগে যে ভ্যালুটা ছিল সেটা হচ্ছে এমন, কাউন্টার, সরি কাউন্ট। ওকে, এখন আমরা কি করব, এই মেথডটিকে আমরা রিটার্ন করে দেবো। আমরা জানি যে ক্লোজারে মেথডকে রিটার্ন করা হয় কেমন, যে এখানে যেমন দেখিয়েছিলাম অ্যানোনিমাস ফাংশনকে রিটার্ন করছিলাম। এক্ষেত্রে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে রিটার্ন। আমরা আগের সূত্র ধরে যেভাবে পার্সন তৈরি করেছিলাম ঠিক আমরা কি করব, ইনক্রিমেন্ট এবং ডিক্রিমেন্ট, অর্থাৎ আমার কি এবং ভ্যালু যেহেতু একই, এখন আমরা আসলে ভ্যালু হিসেবে এই মেথডটির রেফারেন্স পাঠিয়ে দিচ্ছি কেমন। এখানে কোনো কোনো ভেরিয়েবল পাঠাচ্ছি না যে নেম ইকুয়াল রুবেল, তাই না? এরকম নয়, বরং আমরা অবজেক্টে পাঠাচ্ছি, কি পাঠাচ্ছি, মেথডকেই, মেথডের রেফারেন্স বা ফাংশনের রেফারেন্স পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা, এইবার আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে কাউন্টস আমরা বললাম, এবার আমরা বলবো ঠিক এরকম, এবং কাউন্ট এটাকে কল করবো। আমরা জানি যে আমরা যদি এখন এই ইনক্রিমেন্ট এবং ডিক্রিমেন্ট, আচ্ছা আমরা কাউন্টারকে কল করলে আসলে আলটিমেটলি কি পাবো বলেন তো? যেটা রিটার্ন করছে সেটুকু, এই যে এখানে যে রিটার্ন করে দিয়েছি, তাই না? কারণটি হচ্ছে এই কাউন্টারের আমার কাজটাই কি, আসলে এই কাউন্টারের কাজটা হচ্ছে কাউন্ট নামক একটা ভেরিয়েবল ইনিশিয়ালাইজ করা, এবং এবং এই দুইটি মেথড কি করছে আপাতত না দেখে, বরং ওই দুইটি মেথডের রেফারেন্সকে এখানে রিটার্ন করা। কারেক্ট? সো আমরা এখানে রিটার্ন করলে এখানে কি পেয়ে যাবো, ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট পাবো, এবং তার মানে কি একটা অবজেক্ট পেয়ে যাবো। বাট আমরা জানি এটাকে ডিস্ট্রাকচার করে কি করতে পারি, ইনক্রিমেন্ট ডিরেক্টলি নিতে পারি এবং ডিক্রিমেন্ট নিতে পারি, তাই না? ওকে, এবার আমরা যেটা করব সেটা হচ্ছে কনস্ট করি আমরা। আচ্ছা, এবার আমার দরকার এই বাটনটি এবং এই রেজাল্টের অপশনটি। ওকে, কুল। এখন আমরা যদি বলি কনস্ট, আমরা বললাম ইনক্রি বাটন, আমি বললাম ডকুমেন্ট ডট, এটা আমরা সবাই জানি গেট এলিমেন্ট বা আইডি, কীভাবে আইডি দিয়ে নিতে হয় কোনো একটা HTML এলিমেন্টকে। কনস্ট আমরা বললাম ডিক্রি বাটন ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, আমরা বললাম ডিক্রিমেন্ট, এবং আমরা চাচ্ছি কনস্ট রেজাল্ট এবং ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, আমরা এটার আইডিটা হচ্ছে কাউন্ট। ওকে, সো আমাদের কাজটা হচ্ছে কি, ইনক্রি বাটনের একটা অ্যাড ইভেন্ট লিসনার যোগ করা, এবং যেটার নাম হচ্ছে ক্লিক, তাই না? আর এইখানে আমরা যেটা করব সেটা হচ্ছে সিম্পলি একটি মেথড, আমরা আরেকটা মেথড বানাবো, সেটা হচ্ছে আমরা বললাম ইনক্রিমেন্ট হ্যান্ডেলার নামক, তাই না? আমরা জানি যেটা আসলে আমরা সচরাচর ব্যবহার করি কিভাবে, এখানে একটা মেথড বানাই, তাই না? এভাবে বানাই দিয়ে এখানে কাজ করি, তাই না? সেম ওয়েতে আমরা আসলে কি করতে পারি, এখানে একটা ইনক্রিমেন্ট হ্যান্ডেলার বানাই, ঠিক ওইখানেই না লিখে অন্য একটা মেথডের মধ্যে কাজটা করতে যাচ্ছি, আসলে কিছুই না, সিম্পলি আমি বললাম ইনক্রিমেন্ট হ্যান্ডেলার, এবং যেটার কাজটা হচ্ছে ইনক্রিমেন্ট মেথডটিকে কল করা। হোপফুলি আপনারা ব্যাপারটা বুঝতে পারছেন। আচ্ছা, এখন যদি আমরা ক্লিক করি, কিছুই তো ঘটছে না, আমরা কিছুই আসলে দেখতে পাচ্ছি না। তার কারণটি হচ্ছে কি, রেজাল্টের মধ্যে তো এই কাউন্টারটাকে আমার দিতে হবে, তাই না? আমি বললাম কাউন্ট, অর্থাৎ এই রেজাল্টের মধ্যে আমরা কি করব, ডট ইনার টেক্সটের মধ্যে আমরা কি করব, কাউন্টটাকে দিয়ে দেব। আচ্ছা, এখন যদি আমরা দেই তাহলে কিন্তু কাজ করবে। ওকে, সেম ওয়েতে আমরা কি করব, এখানেও আমরা কাউন্টারটাকে এইখানে দিয়ে দিচ্ছি, অ্যাসাইন করে দিচ্ছি। সেক্ষেত্রে আমাদের আরও একটা ফাংশন বানাই, এখানে আমরা বললাম ডিক্রিমেন্ট হ্যান্ডেলার, এবং এইটার কাজ হচ্ছে ডিক্রিমেন্ট মেথডটিকে কল করা।
আর এক্ষেত্রে আমি আরও একটা ইভেন্ট হ্যান্ডলার দিচ্ছি, সেটার সাথে ডিক্রিমেন্ট বাটনের সাথে সেম টাইপ, বাট এক্ষেত্রে আমরা বলবো ডিক্রিমেন্ট হ্যান্ডলার। ওকে, সেক্ষেত্রে কী হবে, এবার আমরা যদি বাড়িয়ে দেই, কমিয়ে দেই, কমে না, ও কমে, আচ্ছা কমে, ঠিক আছে, এবং মাইনাস চলে আসছে। এটা অবশ্যই আপনারা লজিক দিয়ে হ্যান্ডেল করতেই পারেন, কেমন, বাট আমাদের কাজ হচ্ছে ক্লোজারের কনসেপ্ট নেওয়া, জাস্ট এখন ক্লোজারের কনসেপ্টটা কীভাবে কাজ করতেছে একটু দেখি। আমরা আউটার মেথডটিকে কল করেছি একবার, অর্থাৎ সেকেন্ড টাইম কিন্তু আর কল হবে না, তাই না? যতবারই আমি এই যে বাটনগুলো ক্লিক করতেছি, আমার কাউন্টার মেথডটি আর কখনোই কল হচ্ছে না, অর্থাৎ ইনিশিয়াল অবস্থায় আমার কাউন্ট জিরোই থাকছে। বাট সেকেন্ড টাইম যখন আমরা ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্টে ক্লিক করছি, তখন কি হচ্ছে, তারা বেমালুম ভুলে গেছে যে কাউন্ট এই ভেরিয়েবলটা ইনিশিয়ালাইজ ছিল জিরোতে। তারা বারবার দেখতেছে এর আগে যখন ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট বাটনে ক্লিক করা হয়েছিল, তখন কমে গিয়ে অথবা বেড়ে গিয়ে যে ভ্যালুটা অ্যাসাইন্ড হয়ে আছে সেইটার সাথেই তারা কি করতেছে, ফ্র্যাকশন করতেছে, অর্থাৎ ক্যালকুলেট করতেছে, তারা হয় ইনক্রিমেন্ট করছে বা ডিক্রিমেন্ট করছে। ব্যাপারটা মনে হয় বুঝতে পারছি, এটি হচ্ছে ক্লোজার, তাই না? আচ্ছা, অর্থাৎ আমার আউটার ফাংশনটি তাদের জন্য ভ্যালুটাকে কি করে রাখছে, স্টোর করে রাখতেছে, আপডেটেড ভ্যালুটাকে স্টোর করে রাখছে। আচ্ছা, এইখানে অনেকেরই বিষয় থাকে ক্লিয়ার, এই বিষয়টা ক্লিয়ার থাকে না। আচ্ছা, আলটিমেটলি এখানে তো কাউন্ট আছে, অর্থাৎ এখানেও তো কাউন্ট আমার কি থাকতে পারে, এখানেও তো অ্যাক্সেস আছে, তাই না, কাউন্টের। যেহেতু কাউন্ট, দেখুন এই ফাংশন স্কোপের মধ্যে আমার হচ্ছে কাউন্ট, তাহলে আমি তো চাইলে এখানেই বিষয়টা দিতে পারি এবং এগুলোকে কি করতে পারি, কমেন্ট করে রাখতে পারি। বাট এখানেই আসলে কনসেপ্টের যে মিসআন্ডারস্ট্যান্ডিংটা হয়। এখানে যদি আমি দেই, আলটিমেটলি জিরো আমার এখানে দেখাবে, এবং মজার কথাটা হচ্ছে আমরা চাইলে এইখানে এখন না দেখাতে পারি, দেখুন তারপরে আমার এখান থেকে জিরো আসবে। আমরা যদি এখন রিলেট করি, আচ্ছা আসে নাই, এখানে জিরো আসে নাই, তার কারণটা কি? তার কারণটি হচ্ছে আমি যখন প্রথম, আসলে জিরো আসবে, কিন্তু কেন আসে না আমি বলি। অবশ্যই এখানে একটা এরর পেয়ে যাওয়ার কথা আমার হিসেব মতে। ওকে, কি দেখেন, আনকট রেফারেন্স ক্যান নট অ্যাক্সেস রেজাল্ট বিফোর ইনিশিয়ালাইজেশন, অর্থাৎ আমি তো কাউন্টকে এখানে ইনিশিয়ালাইজ করেছি, অর্থাৎ কাউন্টার মেথডটিকে এখানে কল করেছি। তার মানে কি, যখনই আমি কাউন্টার মেথডটিকে কল করেছি, অটোমেটিক সে এই লাইনগুলো পড়ার পরেই এখানে আসছে এবং এসেই রেজাল্ট নামক একটা ভেরিয়েবলকে খুঁজছে, বাট উনি রেজাল্ট নামক ভেরিয়েবলকে খুঁজেই পাচ্ছে না। কারণটা কি, রেজাল্ট তো আমার আছে আরও 3টি লাইন পরে, দেখুন। তাহলে আমরা যদি সিম্পলি এইখানে না দিয়ে এই ব্যাপারটা এখানে দেই, আমার মনে হয় একটি কনসেপ্ট আপনাদের ক্লিয়ার। এখন যদি দেই, দেখুন এখন কিন্তু আমার ডিরেক্টলি এখানে জিরো দিয়ে আসতে হবে না। ওকে, কুল। এবার আমরা দেখি দ্বিতীয় কনসেপ্টটা দেখি, সেটা হচ্ছে আমি যদি এখন ক্লিক করি, আসলে কি ঘটবে, আপনাদের কি মনে হয় কি ঘটবে? কিছুই ঘটবে না। খেয়াল করছেন কেন ঘটবে না? আলটিমেটলি এইখানে ইনক্রিমেন্ট হওয়ার পরে কাউন্ট তো বেড়ে যাচ্ছে, কাউন্ট বেড়ে গিয়ে কি হবে, এখানে চলে আসার কথা, বাট কাজ করবে না। তার কারণটি হচ্ছে ইনক্রিমেন্টের ক্ষমতাই নেই, যে তার ইনক্রিমেন্ট এবং ডিক্রিমেন্ট হচ্ছে তার ক্ষমতায় নেই যে এইখান থেকে গিয়ে আবার এখানে এটাকে দেখানো। কারণটা হচ্ছে এই পার্টটুকু পুরোটাই হচ্ছে তার প্যারেন্টেরই, শুধু এই অংশটুকু। আবার সেকেন্ড টাইম কিন্তু আমরা যখন ক্লিক করতেছি তখন এই রিটার্নও হচ্ছে না, তাহলে না হলে তো ঝামেলাই হয়ে যায়। তো কেমন, তাহলে ও শুধু করবে এই অংশটুকু, এই ইনক্রিমেন্ট এবং ডিক্রিমেন্ট বাটনে যখন ক্লিক করব তখন তাদের আয়ত্তে আছে শুধু তার নিজের এলাকা। হোপফুলি আন্ডারস্ট্যান্ড। ওকে, তাহলে আমরা কি করতে হবে, আমরা চাইলে এটা করতে পারি। ওকে, এখন এক্ষেত্রেও প্রোগ্রামিংয়ের কিছুটা ভুল আছে। সেটা হচ্ছে এমন, আপনি থিঙ্কিং করেন রিউজেবিলিটি আসলে কি জিনিস আমি বলছি, অর্থাৎ আপনি একটা কম্পোনেন্ট আকারে থিঙ্কিং করেন, এটাকে একটা মডিউলস আকারে থিঙ্কিং করেন। অর্থাৎ আপনি এই কাউন্টারটা বানিয়ে রেখেছেন, অনেকেই ব্যবহার করবে এই কাউন্টারটা তাদের নিজের মতো করে, সাপোজ থিঙ্কিং করেন এই মেথডটা আপনি বানিয়ে রাখছেন, এই যে এইটুকু। আচ্ছা, আমরা এটাকে আপাতত কমেন্ট করি, কেমন? আপনি থিঙ্কিং করেন যে এই মেথডটি বানিয়ে রেখেছেন এবং
যার যেভাবে ইচ্ছে মতো এটার অ্যাক্সেস নিয়ে মজা নিবে। বাট তারা কি করতে পারবে? আপনার এখন যে প্রোগ্রামিংটা আপনি করে রেখেছেন, দেখুন তো আমরা যেটা করে রেখেছি সেটা হচ্ছে আমার এই কাউন্টার মেথড অবশ্যই রেজাল্ট নামক একটা কি চাচ্ছে, একটা এইচটিএমএল এলিমেন্ট চাচ্ছে। বাট উনি তো আসলে এইচটিএমএল এলিমেন্ট এটা দেখাতে চাচ্ছে না। তাহলে তাহলে তো এটা এরর দিয়ে দিবে তার জন্য, কি তাই না? আচ্ছা, সেকেন্ড কথা হচ্ছে উনি তো চাইলে এক এক করে নয়, উনি দুই দুই করে বাড়াবে আর পাঁচ পাঁচ করে কমাবে। সেটাও কি সম্ভব এখানে এটার মাধ্যমে? সেটাও সম্ভব নয়। তার মানে কি আমাদের দুইটি প্রবলেম আছে। ওকে, সেক্ষেত্রে আমরা কি করতে পারি তখন? সেক্ষেত্রে আমরা করতে পারি সেটা হচ্ছে এমন, সেটা হচ্ছে এইরকম যে আমরা চাইলে এক্ষেত্রে এই ক্ষেত্রে আমরা কি করতে পারি, এইটাকেও রিটার্ন করতে পারি, কাউন্টটাকেও রিটার্ন করতে পারি। এখান থেকে কাউন্টটাকে আমরা রিটার্ন করে দিচ্ছি। তাহলে আমরা এইখানে আর রেজাল্টকে প্রিন্ট করার কথা ভাববো না। হুম, তাহলে কি করব? তাহলে কি কাজ করবে? আমরা যদি এইভাবে করি তাহলে কি কাজ করবে? কাজ করে না। দেখছেন, কাজ করে না। তাহলে কি করব? আমরা চাইলে এখানে কাউন্ট এভাবে নিতে পারি, সেম ভাবে আমরা কাউন্ট দিলাম, কাউন্ট এভাবে নিতে পারি, তাই না? আচ্ছা, এইবার আমরা কি করব? সিম্পলি রেজাল্টের মধ্যে আমরা সেই কাউন্টটাকে দেব। আমার মনে হয় ব্যাপারটা বুঝতে পারছেন আপনারা। তাহলে কি হবে? এইবার আসলে ঘটনাটা কি ঘটবে দেখুন। আমরা যদি দেই কাজ করে একই। এখন এবার মজার বিষয়টা হচ্ছে আপনি এভাবে ইউজ করছেন, উনার আসলে এই রেজাল্টের মধ্যে আসলে দেখানো দরকার নাই, উনার জাস্ট ভ্যালুটাই দরকার। উনি কি করবেন? এই অংশটা বাদ দিয়ে দিবেন যে কিনা আরো ব্যবহার করবেন, এটাকে এক্সপোর্ট ইম্পোর্ট করে ব্যবহার করবেন। কি ব্যাপারটা মনে হয় বুঝাতে পারছি? আচ্ছা, এই এক গেল। দ্বিতীয় কথা হচ্ছে আপনি এক এক করেই বাড়াতে চাচ্ছেন, বাট আরও একজন ইউজার উনি সেম মেথডটাকে উনার ফাইলে, উনি যে ফাইলে কাজ করতেছেন সেখানে ইম্পোর্ট করে উনি কি করবেন? ইনক্রিমেন্ট করতে চাচ্ছেন, 5 6 10 করে বাড়াতে চাচ্ছেন, এক এক করে নয়। ওকে, অর্থাৎ উনি চাচ্ছেন যে এখানে যে আপনি, আচ্ছা আরও একটা মেথড আমরা যদি, আচ্ছা থাক এখানে থাক, এইটা দিয়ে বুঝাই দিই তাহলে আপনাদের পেঁচানো লাগবে না। সো আমরা চাচ্ছি যে উনি চাইতেছেন এখানে যে না আমার আসলে এখানে 5 করে বাড়ানো দরকার আর 2 করে কমানো দরকার। ক্লিয়ার? সেক্ষেত্রে আমার এই ইনক্রিমেন্টটা তাহলে রিউজেবিলিটি বানানোর জন্য আমরা বললাম রেঞ্জ, আমরা বললাম এখানে রেঞ্জ, এবং সরি রেঞ্জ বাই ডিফল্ট আমি অন দিয়ে রাখলাম। অর্থাৎ যদি কোনো কিছু না পাস করা হয়, অর্থাৎ কোনো আর্গুমেন্ট পাস করা হলো না, তাহলে প্যারান্টস আকারে সে ভ্যালু বাই ডিফল্ট 1 এখানে বসিয়ে নেবে নিজেই। সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে সিম্পলি রেঞ্জ এখানে দিয়ে দিতে পারি। বুঝতে পারছি ব্যাপারটা? রেঞ্জ অর্থাৎ এক্ষেত্রে কিন্তু, অর্থাৎ দেখুন এখন আমি যদি এখানে নাও পাস করি কোনো কিছু, দেখুন তাহলেও কিন্তু আর প্রবলেম হবে না, কারণ আমি তো বাই ডিফল্ট বলেইছি যে কোনো কিছু পাস না করা হলে, আর্গুমেন্ট পাস না করলে তুমি অটোমেটিক এখানে 1 ধরে ফেলবা। কি ব্যাপারটা বুঝতে পারছি? আপনারা মনে হয় বুঝছেন রিউজেবিলিটি কাকে বলে। এইবার আমরা দেখেন আমি যদি সিম্পলি এইখানে পাস করে দেই এবার রেঞ্জ, মজার বিষয়টা হচ্ছে বাড়বে কিন্তু পাস করে দেখুন, এই দেখুন কমতেছে 2 2 করে। আপনারা মনে হয় ব্যাপারটা ক্লিয়ার হচ্ছেন যে রিউজেবিলিটি কাকে বলে। তাহলে এটা কি সুন্দর একটা লুজলি কাপড় রিউজেবল কম্পোনেন্ট আকারে পরিণত হয়েছে। অর্থাৎ যে যেভাবে ইচ্ছে এই কম্পোনেন্টটাকে ব্যবহার করতে পারবে এবং এটার জন্য কোনো HTML এলিমেন্টের উপরে ডিপেন্ডেন্ট নয়। আপনি আপনার মতো করে বানাতে পারবেন। আপনি চাইলে আপনার মতো করে ইচ্ছে মতো যেখানে ইচ্ছে প্রিন্ট করতে পারবেন। ব্যাপারটা মনে হয় বোঝাতে পারছি। সো আমরা কভার করেছি ক্লোজারের এক্সাম্পল, রিয়েল লাইফ এক্সাম্পল এবং রিউজেবল কম্পোনেন্ট কিভাবে বানানো হয়। সো আই হোপ আপনাদের বিষয়টি ভালো লেগেছে। যদি কোনো সাজেশন থাকে বা প্রশ্ন থাকে প্লিজ কমেন্টে জানাবেন। আমি ট্রাই করব আমার ব্যস্ত লাইফের মধ্য থেকে ব্যস্ততার মধ্য থেকেও সময় বের করে আপনাদেরকে ব্যাপারটা বোঝানোর চেষ্টা করব, বা আরও আপনাদের সাজেশন থাকলে সেখানে ইমপ্রুভ করার চেষ্টা করব। তো আগামী ভিডিওতে আমরা আরও
রিয়েল ওয়ার্ল্ড প্রজেক্ট নিয়ে এক্সাম্পল নিয়ে আমি উপস্থিত হব। এবং থার্ড ভিডিওটা কেউ মিস করবেন না, অত্যন্ত জরুরি এবং আপনারা যে কোনো প্রজেক্টে ব্যবহার করতে পারেন। আপনার ব্যবহার হামেশা এই প্রজেক্ট এই ইউজ কেসটা আপনারা কাজে লাগাতে পারেন। তো আগামী দিনের ভিডিও দেখার অগ্রিম আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।